দেখেন এখান থেকে আমাদের এখানে 14টা ফাইল আপলোড করা আছে, আপনাদের এই 1 নাম্বার ফাইলটা পড়তে হবে না, ঠিক আছে? আমরা লেকচার 2 থেকে শুরু করছিলাম। 1 নাম্বারটা হচ্ছে পুরো ইন্ট্রোডাক্টরি একটা পার্ট ছিল, থিওরিটিক্যাল কথাবার্তা আমরা এটা দেখি নেই। আমরা শুরু করছিলাম লেকচার 2 থেকে। তো লেকচার 2 থেকে হচ্ছে দেখেন আমাদের কি কি পড়তে হবে। আমরা জানি কি কি পড়তে হবে, তারপরে জাস্ট দেখাই যে আমরা এখানে 7 রকমের স্ট্রিট প্যাটার্নের নাম দেখছিলাম, ছবি দেখছিলাম, কোনটার কি অ্যাডভান্টেজ, কোনটার কি ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখছিলাম। তো এই জিনিসগুলা সবই দেখতে হবে। মানে এই লেকচার 2টা হচ্ছে পুরা থিওরি, এখান থেকে যা আসবে শুধু থিওরি আসবে আর কি। এখানে যা যা আছে এই যে বিভিন্ন টাইপের রেক্টেঙ্গুলার গ্রিড আয়রন সিস্টেম, তারপরে রেক্টেঙ্গুলার উইথ ডায়াগোনাল সিস্টেম, সার্কুলার উইথ রেডিয়াল সিস্টেম, যা যা ছিল এগুলোর ছবি সহ হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 7 রকমের স্ট্রিট প্যাটার্নের। লেকচার 2 লেকচার 3, ঠিক আছে, এই দুইটাই ছিল আমাদের জাস্ট বিভিন্ন টাইপের স্ট্রিট প্যাটার্নের নাম, ছবি, আর হচ্ছে কোনটার মানে বিভিন্ন টাইপের বৈশিষ্ট্য আর কি, সুবিধা কি অসুবিধা কি। আচ্ছা, এটা থেকে বেরোয় না, দাঁড়ান এটা থেকে বেরোই আগে, তো বেরো যাইতেছে না। স্কিপ বাটন কাজ করে না কেন? আচ্ছা আচ্ছা দেখেন আমাদের এইটা হচ্ছে লেকচার 3, মানে ওই পিডিএফ এর সিরিয়াল, এটা হচ্ছে আমাদের লেকচার 3। এখানে আমাদের জাস্ট শেষের দিকের দুইটা স্ট্রিট প্যাটার্ন, মানে ওইখানে প্রথম পিডিএফটাতে মনে হয় 7টার মধ্যে 5টা ছিল, আর এখানে মনে হয় বাকি 2টা বা 3টা ছিল আর কি। তো এই লেকচার 2 আর লেকচার 3 হচ্ছে পুরোপুরি থিওরি, স্ট্রিট প্যাটার্নের নাম, ছবি, কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা, এই জিনিসগুলো এখান থেকে দেখলেই হবে। আচ্ছা, লেকচার 4, এটা আমাদের লেকচার 4 ছিল ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস। এখানে প্ল্যানিং প্রসেসের 7টা স্টেপ বলা ছিল। আমরা এখান থেকে 7টা স্টেপই দেখছিলাম এজ এ থিওরি হিসাবে। 7টা স্টেপ একটু মনে রাখবেন, হয়তো পরীক্ষাতে আসতে পারে যে ডেসক্রাইব দ্য স্টেপস অফ দি প্ল্যানিং প্রসেস অফ ট্রান্সপোর্টেশন, এই টাইপের ছোটখাটো কোশ্চেন পরীক্ষাতে হইতে পারে। লেকচার 4 থেকে আর তেমন কিছু আমরা দেখিনি। লেকচার 2, 3, 4 খুবই ছোট ছোট ছিল। লেকচার 5 থেকে মোটামুটি মানে আমাদের মেইন জিনিসগুলা শুরু হয়েছে, যে ট্রাভেল ডিমান্ড মডেলিং। এই যে ট্রাভেল ডিমান্ড মডেলিং এ হচ্ছে ট্রান্সপোর্টেশনে মডেলিং বলতে আমরা কি বুঝি, তারপর হচ্ছে ট্রাভেল ডিমান্ড এন্ড সাপ্লাই, এই যে তারপর হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম, এই যে কার্ভটা আমরা দেখছিলাম। তারপর হচ্ছে ট্রাভেল ডিমান্ড মডেলিং এ এসে, হ্যাঁ মডেলিং বলতে কি বুঝি, এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলা ছিল, এই জিনিসগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে এই যে 4 স্টেপ মডেলিং এ ফার্স্টে ডাটাবেস তৈরি করতে হবে, নেটওয়ার্ক, তারপর বেজ ইয়ারের ডাটা কি, ফিউচার প্ল্যানিং ডাটা কি, ট্রিপ জেনারেশন, টিম ডিস্ট্রিবিউশন, মোডাল স্পিড, ট্রিপ অ্যাসাইনমেন্ট, এই 4টে স্টেপ নিয়ে আমরা বহুত কথা বলছি, মানে প্রত্যেকদিন একবার করে 4টে স্টেপ লিখতাম। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আর তেমন কিছু নাই। এই যে সামারি, এই কথাবার্তাগুলো আসলে মানে তেমন এই কথাবার্তাগুলো না বললেও চলবে, বাট এতটুকু পর্যন্ত হচ্ছে এই চ্যাপ্টারে পড়বেন নাকি, এই ডায়াগ্রামটা পর্যন্ত। আচ্ছা, তারপর আমরা চলে যাই আমাদের পরের টপিকে। আমাদের লেকচার 6 ছিল হচ্ছে ডাটা কালেকশন। এই যে আমি যে 4 স্টেপ মডেলিং করব, 4 স্টেপ মডেলিং করতে হলে তো আমার প্রথমে ডাটা লাগবে, ডাটাগুলো কেমনে কালেক্ট করব। তো ডাটা, এটাও পুরোপুরি মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখতেছি লেকচার 2, 3, 4, 5 সবই হচ্ছে থিওরির জন্য, মানে কোনো ম্যাথ এখনো আসে নাই কিন্তু। এখানে হচ্ছে সার্ভে ডিজাইন কিভাবে করবেন, কি ধরনের ইনফরমেশন আমাদের লাগবে, তারপর হচ্ছে স্টাডি এরিয়া কিভাবে ভাগ করব, জোনিং কিভাবে করব, একটা জোনের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, নেটওয়ার্ক কিভাবে অ্যাসাইন করতে হয়, হাউস হোল্ড ডাটা বলতে কি বুঝি, কোয়েশ্চেনিয়ার কিভাবে ডিজাইন করব, কোয়েশ্চেনিয়ারের মধ্যে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স কালেক্ট করার, মানে কি ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করার ট্রাই করব। তারপরে সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন, কিভাবে সার্ভেটা কন্ডাক্ট করব, মানে টেলিফোনের মাধ্যমে করতে পারি, মেইল করতে পারি, ফেস টু ফেস করতে পারি। তারপর ডাটার মধ্যে যদি কোনো ভুল থাকে ডাটাগুলো কারেকশন কিভাবে করব, কয় টাইপের কারেকশন করব। স্যাম্পল যদি মানে সাইজে ছোট হয়, স্যাম্পল সাইজ মনে করেন আমার স্যাম্পল সাইজ 500 বা 600 হলে ভালোই তো, বাট আমি 100 বা 200 মানুষের স্যাম্পল নিয়ে আসছি, স্যাম্পল কিভাবে এক্সপান্ড করব।
তারপরে ডাটার মধ্যে কোনো এরর আছে কিনা, ডাটাগুলো সঠিক কিনা, ভ্যালিডেট কিভাবে করব, অন্যান্য কি টাইপের সার্ভে মানে হইতে পারে, ওডি সার্ভে, রোড সাইড ইন্টারভিউ, কর্ডন এন্ড স্ক্রিন লাইন সার্ভে, এই এই মানে আমাদের লেকচার 6টা হচ্ছে পুরাপুরি থিওরি বেসড। তার মানে হচ্ছে আমাদের আমি যদি একটু লিখি, আমাদের লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5 আর হচ্ছে লেকচার 6, এগুলো হচ্ছে শুধুই থিওরির জন্য। এখানে কোনো ম্যাথমেটিক্যাল জিনিস ছিল না, কমপ্লিট থিওরি, থিওরির জন্য পড়বেন আর কি, লেকচার 2 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে লেকচার 7। আমাদের ম্যাথ শুরু হয়েছে লেকচার 7 থেকে। আমাদের লেকচার 7 ছিল ট্রিপ জেনারেশন। এখানে চ্যাপ্টার 7 আমি আমার মতো করে লেকচার নাম দিছি আর কি, তো বুঝে নিন, সমস্যা নেই। তো লেকচার 7 থেকে হচ্ছে আমরা কি কি দেখছিলাম, টাইপ অফ ট্রিপ, হাউস হোল্ড ট্রিপ, নন হাউস হোল্ড ট্রিপ, হোম বেস ট্রিপ, নন হোম বেস ট্রিপ, এই টুকটাক ছোটখাটো কোশ্চেন হতে পারে এখান থেকে। তারপর কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে ট্রিপ জেনারেশনকে এফেক্ট করে, গ্রোথ ফ্যাক্টর মডেলিং কি জিনিস, ছোট্ট একটা ইকুয়েশন দেখছিলাম, ছোট্ট একটা ম্যাথ দেখছিলাম এখান থেকে, যে গ্রোথ ফ্যাক্টর মডেলিং এর জাস্ট একটা ছোট ইকুয়েশন দিয়ে আপনি বেজ ইয়ারের সবকিছু জানলে ফিউচার ইয়ারের জন্য কিভাবে প্রিডিক্ট করতে পারেন, একটা এক্সপানশন ফ্যাক্টরের মান বের করা মানে দেখানো হয়েছিল এখানে। আর এখানে হচ্ছে 250টা হাউস হোল্ডের জন্য 250টা হাউস হোল্ড, 250 কার এন্ড 250, মানে একটা জায়গায় 275টা বাসায় হচ্ছে গাড়ি আছে, 275টা গাড়ি নেই, এই ধরনের একটা অঙ্ক ছিল। কয়টা ট্রিপ প্রডিউস করে এগুলো বলা ছিল। ফিউচারে গিয়ে সবগুলা হাউস হোল্ডে যদি গাড়ি থাকে, গ্রোথ ফ্যাক্টরের ভ্যালু বের করতে বলা হয়েছিল আর কি। তো এই ইকুয়েশনটা ইউজ করে হচ্ছে ছোট্ট ম্যাথটা ইজিলি করা যায়, আমরা দেখছিলাম। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু হইলো এখান থেকে। তারপর হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল রিগ্রেশনের ম্যাথ। আমরা রিগ্রেশনের 3-4টা ম্যাথ মনে হয় দেখছি। এই যে রিগ্রেশন মেথড, রিগ্রেশন মেথড কি জিনিস, রিগ্রেশনের ইকুয়েশনটা কি, এটা হচ্ছে সিম্পল লিনিয়ার, সরি এটা হচ্ছে মাল্টিনোমিয়াল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। তো ইম্পর্টেন্ট, মানে এই রিগ্রেশনের ইকুয়েশন যদি না জানেন তাহলে স্ট্যাটিস্টিক্যালি ভবিষ্যতে যদি কোনো কাজ করতে যান, রিসার্চের কাজ করতে যান বা ডাটা অ্যানালিসিসের কাজ করতে যান, এটা হচ্ছে বেসিক সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। বা এটা তো আসলে সিম্পল না, যেটা গোল করলাম এটা হচ্ছে মাল্টিনোমিয়াল, এখানে অনেকগুলা ভেরিয়েবল। তো এই জিনিসগুলো একটু দেখবেন। আর আমরা ম্যাথ করছিলাম হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল আর একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। তো এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই লিনিয়ার রিগ্রেশনের ম্যাথগুলা। এটার উপর মনে আপনাদের অ্যাসাইনমেন্টও ছিল, আমার এক্স্যাক্টলি মানে অ্যাসাইনমেন্টে এটার উপর ছিল কিন্তু মনে নাই, বাট সম্ভবত এটার উপরই, এই টপিকটার উপরই অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের। তো এখানে একটা বা দুইটা ম্যাথ করে দেয়া, একটা ম্যাথ মনে করে দেয়া আছে, আর আমরা অ্যাসাইনমেন্টে আরো 2-3টা ম্যাথ দেখছিলাম। তো অ্যাসাইনমেন্টের ম্যাথগুলা ভালো মতো করলেই এখানকার ম্যাথগুলা মানে একই রকমের ম্যাথ, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেয়া থাকবে, আপনাকে জাস্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বের করতে হবে আর কি। ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মনে করেন হইতে পারে একটা বাসায় কতগুলা গাড়ি আছে, একটা ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো কারোর উপর ডিপেন্ড করে না। তো ওই সংখ্যাটার উপর বেস করে হচ্ছে নাম্বার অফ ট্রিপ প্রডিউস আপনাকে বের করতে বলা হইতে পারে। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফ্যামিলি মেম্বারের সংখ্যা বা একটা বাসায় কতগুলা গাড়ির সংখ্যা, গাড়ি আছে এই সংখ্যাটা, এগুলোকে আমরা এক্স ধরে নিতে পারি। আর যেটা আমরা প্রেডিক্ট করবো যে নাম্বার অফ ট্রিপ, কতগুলো ট্রিপ প্রডিউস হবে বা জেনারেট হবে, ওটা হচ্ছে ওয়াই। এখানে দেখেন আমাদের লিনিয়ার সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা লিখাই আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এ ছিল কি ইন্টারসেপ্ট বা স্লোপ, বি ছিল কি কোএফিসিয়েন্ট, আর এক্স ছিল কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আসলে কারোর উপর নির্ভরশীল না। একটা বাসায় কয়টা গাড়ি থাকবে বা একটা বাসায় কতজন ফ্যামিলি মেম্বার থাকবে সে তো কারোর উপর ডিপেন্ডেন্ট না। বাট এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স কে ইউজ করে আমি প্রেডিক্ট করতেছিলাম ওয়াই কে। ওয়াই হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাম্বার অফ ট্রিপ। নাম্বার অফ ট্রিপটা ডিপেন্ড করতেছে নাম্বার অফ হাউস হোল্ড সাইজের উপরে বা নাম্বার অফ কার, একটা বাসায় কতগুলো গাড়ি আছে তার উপরে। তো এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনের যে ম্যাথগুলো আমরা অ্যাসাইনমেন্টে ছিল ওইগুলো করলেই আপনারা যে কোনো ম্যাথ করতে পারবেন ইনশাআল্লাহ পরীক্ষার জন্য। আচ্ছা, আমাদের তাইলে লেকচার 7টা হচ্ছে ম্যাথ প্লাস থিওরি, মানে দুইটাই এখান থেকে দেখতে হবে। তাহলে একটু লিখি যে লেকচার 7, এখানে থিওরিও আছে প্লাস ম্যাথও আছে। আচ্ছা,
তারপর হচ্ছে আমাদের লেকচার 7 তো গেল, লেকচার 7 শেষ হওয়ার পর আমাদের লেকচার 8। আচ্ছা, লেকচার 8 ছিল ট্রিপ ডিস্ট্রিবিউশন। তো এখানে আমরা দুইটা মেথড দেখছিলাম সম্ভবত, গ্র্যাভিটি মডেলিং আর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেলিং মনে হয়। ঠিক আছে, তো এখানে এই থিওরি গুলা পড়তে হবে না, এখানে অনেক থিওরি আছে, এই থিওরি গুলার দরকার নাই। ট্রিপ ম্যাট্রিক্স কাকে বলে থিওরির দরকার নাই। ম্যাথ করার জন্য হচ্ছে কোন পজিশনে T11 এর মানে কি, T12 এর মানে কি, রো ওয়াইজ হইলে মানে কি, কলাম ওয়াইজ হইলে মানে কি, মানে ম্যাথ করার জন্য হচ্ছে জিনিসগুলো একটু বুঝতে হয় যে আমাদের এখানে এই যে T11 এটার মানে কি 1 নম্বর জোন থেকে 1 নম্বর জোনে প্রোডাকশন, নাকি 1 নম্বর জোন থেকে 1 নম্বর জোনে অ্যাট্রাকশন। এই মানে এই T11 এর মানে কি, এই T21 এর মানে কি। এই 21 এর মানে হচ্ছে 2 নম্বর জোন থেকে 1 নম্বর জোনে অ্যাট্রাকশন, আর এই 12 মানে হচ্ছে 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে প্রোডাকশন। মানে এই সেলগুলা, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কোন সেলের মানে আসলে কি, কোথায় T12 কি বোঝাচ্ছে, কোথায় T23 কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো একটু বুঝলেই হবে। মানে এই থিওরি গুলা পড়ার তেমন কোনো দরকার নেই। আমরা এখান থেকে মেইনলি হচ্ছে ম্যাথ দেখছিলাম আমরা। আচ্ছা, এই জেনারেলাইজড কস্ট ফাংশনটা কি জিনিস এটা একটু দেখবেন, যে হয়তো বলা হইতে পারে যে হোয়াট ইজ জেনারেলাইজড কস্ট ফাংশন, এন্ড মানে আইডেন্টিফাই ইচ টার্মিনোলজি অফ ইট। এখানে কোন টার্মটা কি, A1 কি, TIJ টু দি পাওয়ার V কি, TIJ টু দি পাওয়ার W কি। আপনি জাস্ট একটু মনে রাখবেন আর কি, যে TIJ টু দি পাওয়ার V হচ্ছে ভেহিকেল ট্রাভেল টাইম, TIJ টু দি পাওয়ার W হচ্ছে আমাদের যেখান থেকে বাস ছাড়বে বাস স্টপ পর্যন্ত বাসা থেকে হেঁটে যাওয়ার জন্য ওয়াকিং টাইম, TIJ টু দি পাওয়ার T হচ্ছে মানে বাসের জন্য আমি স্টপেজে বসে থাকবো, বাস তো আমি গেলে সঙ্গে সঙ্গে চলে আসবে না, আমার জন্য বাসের জন্য কিছুক্ষণ দাঁড়াইতে হবে, তার মানে ওয়েটিং টাইম বাসের জন্য, এটা হচ্ছে এই যে TIJ টু দি পাওয়ার T। তারপর TNIJ, এটা কি ছিল, এটা অন্য কোনো এক্সট্রা টাইম যদি আমাদের লাগে ওই টাইপের কিছু একটা ছিল। FIJ সম্ভবত ফেয়ার ছিল, আমি যে বাসে ট্রাভেল করতেছি আমার বাস ভাড়া কত। সাইজে ছিল হচ্ছে পার্কিং কস্ট, আর সিগমা ছিল হচ্ছে গিয়া মানে কমফোর্ট লেভেল, আপনি কতটা কমফোর্টেবলি ট্রাভেল করতে পারতেছেন ওইটার জন্য একটা প্যারামিটার। তো এই ইকুয়েশনটা একটু মনে রাখবেন, জেনারেলাইজড কস্টের ইকুয়েশনটা। এটা হয়তো লিখতে বলতে পারি পরীক্ষাতে, তারপর হচ্ছে কোন জিনিসটা কি হয়তো মানে বলতে বলবো, তো লেখা দিবেন যে কোনটা কি আসলে। ঠিক আছে, আর A1 A2 এগুলো তো হচ্ছে মানে ওয়েটেজ ফ্যাক্টর আর কি, কোন কোন ভেরিয়েবলটাকে আপনি কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছেন, বা ইম্পর্টেন্স ফ্যাক্টরও বলতে পারেন A1 A2 এই জিনিসগুলোকে। আচ্ছা, এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেলিং এ। আমরা লেকচার 7 যখন দেখছি ওইখানেও একটা গ্রোথ ফ্যাক্টর মডেলিং ছিল, বাট ওইটা গ্রোথ ফ্যাক্টর মডেলিংটা অনেক সিম্পল টাইপের ছিল, যে একটা গ্রোথ ফ্যাক্টর এফ এর মান বের করতেছিলাম, ফিউচার ইয়ার আর মানে বেজ ইয়ারের বিভিন্ন কম্পোনেন্ট, ভলিউম, পপুলেশন, কার ওনারশিপ, সব এই দুটোর মধ্যে রেশিও করে মানে কত গুণ বাড়তেছে জিনিসগুলা। উপরে ছিল ফিউচার ইয়ার আর নিচে ছিল বেজ ইয়ার। মানে বেজ ইয়ারের পপুলেশন মনে করেন 100 জন, ফিউচার ইয়ারে এটা হয়ে গেছে 200 জন। এরকম বেজ ইয়ারের সাথে ফিউচার ইয়ারের প্রত্যেকটা জিনিস, ভেহিকেল ওনারশিপ, নাম্বার অফ পপুলেশন ইন এ জোন, এই জিনিসগুলো রেশিও করে একটা গ্রোথ ফ্যাক্টরের মান এফ বের করতেছিলাম। খুবই সিম্পল ছিল। আমরা যখন এটা মানে লাস্ট লেকচার 7-এ, হ্যাঁ লেকচার 7 ছিল ট্রিপ জেনারেশন, ওইটাতে দেখছি। বাট আমাদের এইখানে যে ট্রিপ ডিস্ট্রিবিউশনে গ্রোথ ফ্যাক্টর মডেলিংটা অতটাও আসলে মানে সিম্পল না, একটু কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার ছিল। এখানেও আমাদের গ্রোথ ফ্যাক্টরের সূত্র সেম, যে TIJ ইজ ইকুয়াল টু F ইনটু TIJ, মানে বেজ ইয়ারে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে ওইটাকে যদি আপনি গ্রোথ ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি ফিউচার ইয়ার বা হরাইজন ইয়ার বা ডিজাইন ইয়ারের জন্য নাম্বার অফ ট্রিপ জেনারেশন বা নাম্বার অফ ট্রিপ ডিস্ট্রিবিউশন পেয়ে যাবেন আর কি। তো আমাদের এখানে একটা এক্সাম্পল ছিল, এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কিসের, ট্রিপ ডিস্ট্রিবিউশনের গ্রোথ ফ্যাক্টর মডেলিং অনুযায়ী সম্ভবত একটা ম্যাথ করা আছে। এই ম্যাথটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা এখান থেকে আর কি কি দেখছি, আমরা ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেলিং এর উপরেরটা ছিল সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল, আর আমরা ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল। থিওরি তেমন ইম্পর্টেন্ট না এখানে, থিওরি গুলা দরকার নাই, মানে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা বোঝার জন্য থিওরি গুলা যদি লাগে পড়বেন, ম্যাথ গুলা বুঝতে পারলেই হবে, ঠিক আছে। তো এই যে এখানে স্টেপ গুলা বলা আছে, যে ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেলিং এ আমরা কিভাবে আগাবো। ফার্স্টে বীজের মান 1 ধরে নিব, এখান থেকে এআই গুলা বাইর করে ফেলবো, তারপরে এআই এর মান ইউজ করে বিজে গুলা বাইর করব, তারপর হচ্ছে এররের জন্য চেক দিব, এরর কত পার্সেন্টের মধ্যে থাকলে হচ্ছে আমরা আর ইটারেশনে যাওয়ার দরকার নাই বা সেকেন্ড স্টেপে যাওয়ার দরকার নাই। আর এরর যদি
মোটামুটি 5 থেকে 10% মতো থাকলে মনে হয় আমরা বলছিলাম যে আমাদের আর নেক্সট ইটারেশন করার দরকার নেই, বাট এরর যদি 5 থেকে 10% বেশি হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের নেক্সট ইটারেশনে যেতে হবে। ঠিক আছে, মানে যদি এখানে বলে আছে যে আপডেট ম্যাট্রিক্স এন্ড চেক ফর এরর, যদি এরর অনেক বেশি আসে তাহলে রিপিট স্টেপ 2 এন্ড 3 টিল কনভার্জেন্স, মানে যতক্ষণ পর্যন্ত না এররটা মানে এররের ভ্যালুটা কনভার্জ হচ্ছে বা সংকুচিত হয়ে ছোট হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্টেপ 2 3 আবার রিপিট করতে হবে। এরকম কিছু কথাবার্তা এখানে বলা আছে। এই কথাবার্তাগুলা পরীক্ষার জন্য অ্যাজ এ থিওরি হিসাবে নট সো ইম্পর্টেন্ট, কারণ আমরা মেইনলি হচ্ছে আসলে ম্যাথটা করার জন্যই স্টেপগুলা দেখছিলাম। আমরা ম্যাথে চলে যাই। আমাদের এখানে একটা ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেলিং এর ম্যাথ ছিল। আচ্ছা, অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ গ্রোথ ফ্যাক্টর মডেল, এটাই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু পড়বেন এখান থেকে, এটা ইম্পর্টেন্ট যে অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ গ্রোথ ফ্যাক্টর মডেল, মানে কি কি সুবিধা আছে এটার আর কি কি লিমিটেশনস আছে, মানে কেন গ্র্যাভিটি মডেলের থেকে গ্রোথ ফ্যাক্টর মডেলটা মানে খারাপ আসলে, বা মানে কেন ভালো, মানে কি কি সুবিধা দিচ্ছে এবং কি কি অসুবিধা দিচ্ছে এই জিনিস একটু দেখবেন। তারপর হচ্ছে আমরা চলে আসি, এক্সাম্পল একটা করা আছে এখানে ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেলের, এই ম্যাথটাও অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা চলে আসি আমাদের, আমরা গ্র্যাভিটি মডেলের অঙ্ক করছিলাম না, করছিলাম তো মনে, এই যে গ্র্যাভিটি মডেলের, হ্যাঁ আমরা সম্ভবত গ্র্যাভিটি মডেলের অঙ্কটা কি করছিলাম। আচ্ছা, আমরা কি গ্র্যাভিটি মডেলের এই ম্যাথটা করছিলাম, কারো কি মনে আছে? কস্ট ফাংশন ইউজ করে একটা, না স্যার, গ্র্যাভিটি মডেলে ম্যাথ মনে হয় করি নাই স্যার। আমার তো মনে করছি এই যে, না স্যার, করছি স্যার। এই যে এআই বিজের এরকম বড় বড় ইকুয়েশন দিয়ে অনেকগুলো মান বের করতে হয় যে, জি স্যার, করছিলাম স্যার। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। গ্র্যাভিটি মডেলের একটা ম্যাথ করছিলাম আমরা মনে হয়। আচ্ছা, সাব্বির কি বাইরে নাকি? জি স্যার, একটু বাইরে স্যার, এই যে একটু আগে নামলাম স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাস করার সময় বাইরে হয় না বাসা থেকে। যাই হোক, এই এক্সাম্পলটা, এই যে আমরা এই এক্সাম্পলটা করছিলাম, ঠিক আছে, তো মানে গ্র্যাভিটি মডেলের একটা এক্সাম্পল করছিলাম, এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো আমরা লেকচার 8 পর্যন্ত সম্ভবত দেখছি আমাদের কি কি দেখতে হবে না দেখতে হবে। ঠিক আছে, এখানে এরর কত আসছিল, এরর মনে হয় 2.03 না সামথিং কত আসছিল, 2.03। এরর মোটামুটি 5%-এর কম আসলে আমাদের আর চেক দেওয়ার দরকার নেই। আর যদি 5 মানে 10%-এর হইলে একটু বেশি হয়ে যায়, 5%-এর কম আসলে আর চেক দেওয়ার দরকার নেই। 5 মানে 5 নিউমেরিক্যাল ভ্যালু, মানে পার্সেন্টেজ না, যদি ভ্যালু 5 এর থেকে ছোট আসে ওকে, আর যদি 5 থেকে বড় আসে এররের ভ্যালু, তাহলে হচ্ছে আমাদেরকে ওই আবার দুইটা স্টেপ, ওই যে এআই এর মান 1 ধরে বিজে বাইর করবো, বিজের মান 1 ধরে আবার এআই বাইর করবো, স্টেপগুলো আবার রিপিট করতে হবে, স্টেপ 2 আর 3 ওই যে বলা ছিল। তো আমরা তাইলে বুঝলাম যে আমাদের আমার স্ক্রিনে এখন কি দেখা যাচ্ছে? ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বুঝতে পারছি। তাইলে লেকচার 8 এ হচ্ছে আমরা কি থিওরি প্লাস ম্যাথ, মানে আমাদের দুটাই এখান থেকে দেখতে হবে আর কি। থিওরি যদিও লেকচার এটা কম, বাট কিছু থিওরি আছে আর কি। ঠিক আছে, এখন কি একটা স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে আমরা লেকচার 2 3 4 5 6 শুধু থিওরি, আর লেকচার 7 8 হচ্ছে থিওরি প্লাস ম্যাথ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের লেকচার 8ও গেল। আমাদের হচ্ছে লেকচার 9 এবার আসি আমরা, ট্রিপ ডিস্ট্রিবিউশন গেল, এখন হচ্ছে মোডাল স্প্লিট, যে আমরা কোন মোডে যাব। আচ্ছা, এইখানে একটা ব্যাপার হচ্ছে একটু মানে আপনাদের ক্লিয়ার করি, আমরা এই টপিকটাতে যে জিনিসটা পড়ছি, আমরা এই টপিকটাতে পড়ছি হচ্ছে অ্যাজ এ মোড হিসাবে আমরা চুজ করছি বাস, ট্রেন, কার। আমরা কোনটা চুজ করব? আমরা যখন আমাদের অপশন ছিল যখন দুইটা, তখন আমরা বাইনারি লজিস্টিক দেখা যায় না স্যার, কি দেখা যায় না? স্ক্রিন দেখা যায় না স্যার। আচ্ছা, আগে একটু আগে বলতেন, দাঁড়ান। এখন স্ক্রিনে কি দেখতেছেন? স্যার এখন আসছে। বাট প্রবলেম হচ্ছে এটা দিয়ে তো আমি লিখতে পারবো না, একটু দাঁড়ান। এখন স্ক্রিনে কি দেখেন?
স্যার লেকচার 2, 3, 4 এগুলো থিওরি লেখা আছে, এই যে সাদা কালিগুলো। এখন কি দেখেন? স্যার ওই যে স্যার আপনি লেকচার কোনগুলো থিওরি আর কোনগুলো থিওরি ম্যাথ এগুলা লিখছেন। বুঝতে পারছি, তো বিশাল ঝামেলা তাইলে। স্ক্রিন শেয়ার তো কাজ করতেছে না। ওপেন বোর্ড এখন। মডাল স্পিল। আচ্ছা হ্যাঁ, তো একটু একটা জিনিস একটু মানে আপনাদের জানার জন্য বলতেছি যে মোডাল স্প্লিট হচ্ছে আমরা মনে আছে যে আমরা বাস কার এরকম বিভিন্ন টাইপের মোডের মধ্যে প্রবাবিলিটি বের করছিলাম যে আমরা কোন মোডটা ইউজ করব। মোডাল স্প্লিটের ম্যাথগুলোর কথা মনে আছে? আমরা মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, তারপর বাইনারি লজিস্টিক রিগ্রেশন ইউজ করছিলাম। এই যে এই ম্যাথগুলোর কথা মনে আছে যে কার নাকি বাস ইউজ করব নাকি জি ভুলে স্যার। গেছেন? একটা জিনিস সেটা হচ্ছে এই টপিকটার নামটা একটু ভুল, ঠিক আছে না? এই টপিকটার নামটা আসলে মোডাল স্প্লিট দেওয়াটা ঠিক হয় নাই। কেন দেওয়া ঠিক হয় নাই? মোড হচ্ছে আপনার নরমালি চারটা। কয়টা মোড? বাস কার এগুলো কিন্তু এক একটা মোড না। মোড কয়টা? চারটা। রোডওয়ে একটা মোড, রেলওয়ে আরেকটা মোড, ওয়াটারওয়ে আরেকটা মোড, আর এয়ারওয়ে আরেকটা মোড। ঠিক আছে, তো আমি তো এখন রোডওয়ের মধ্যেই আছি। আমি রোডওয়ের মধ্যেই বাস নাকি কার নাকি অন্য কোনো সিস্টেমে যাবো এটা চিন্তা করতেছি। তো আমি যদি কম্পেয়ার করতাম। আসসালামু আলাইকুম স্যার। বলেন বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার আমি একটু স্যার বাইরে আছি স্যার, আমি এখন বের হয়ে যেতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। স্যার একটা ফ্যামিলি কারণে স্যার একটু আচ্ছা বাইরে আচ্ছা আছি। ঠিক আছে, সমস্যা নাই, আপনি মানে সমস্যা নেই। আজকে জাস্ট ওকে আমরা স্যার। জাস্ট ভিডিওটা পরে হচ্ছে দেখে নিয়েন, পরীক্ষার আগে দেখলেই হবে আর কি, যে কি পড়তে হবে না পড়তে হবে পিএল এর মধ্যে দেখে নিন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করেন যে আমরা যখন হচ্ছে দুইটা মোড, মানে আমরা যখন চিন্তা করব যে একটা ইউজার একটা মানুষ কি রোডওয়েতে মানে ট্রাভেল করবে নাকি রেলওয়েতে ট্রাভেল করবে বা ওয়াটারওয়েতে ট্রাভেল করবে বা এয়ারওয়েতে ট্রাভেল করবে, এই কম্পারিজনটা যখন করব তখন আসলে বলতে পারবো যে মোডাল স্প্লিট। বাট আমি তো এখন মানে রোডওয়ের বিভিন্ন কম্পোনেন্ট, মনে করেন রেলওয়ে, মানে আমি ট্রেন বার, আমি চিন্তা করতেছি আমি কি বাসে ট্রাভেল করব নাকি কারে ট্রাভেল করব। আমি তো রোডওয়ের দুইটা মানে ভেহিকেল টাইপের মধ্যেই আছি, বাস আর কার। তখন আসলে মোডাল স্পিড বলাটা ঠিক না। মানে আমাদের মোডটা এলে কয়টা মনে থাকবে? কয়টা মোড ট্রান্সপোর্টেশনে? চারটা স্যার। মেইন মোড হচ্ছে চারটা। এগুলোর মধ্যে বিভিন্ন টাইপের ভেহিকেল আছে। আমি যদি রোডওয়ে চিন্তা করি, বাস এক ধরনের ভেহিকেল, ট্রাক এক ধরনের ভেহিকেল, সিএনজি এক ধরনের ভেহিকেল, কার এক ধরনের ভেহিকেল, মোটরসাইকেল এক ধরনের ভেহিকেল। বাট এই যে বিভিন্ন টাইপের ভেহিকেল গুলা কিন্তু আসলে মোড না। ঠিক আছে, এটা আমারও মানে জানার একটু স্বল্পতা ছিল। এই ব্যাপারটা আমি গতকালকে জানতে পারছি, এই জন্য আপনাদের কাছে বললাম আর কি। আচ্ছা, তো তারপর যেহেতু আমরা এখনো আন্ডার গ্রেডে আছি, হয়তো মানে এটার মোডাল স্পিড বললেও কেউ কিছু মনে করবে না, সমস্যা নেই। তো আমরা এখান থেকে কি কি দেখছিলাম জাস্ট একটু তাড়াতাড়ি করে সামারি করি যে এই মোড চয়েসে থিওরি বলতে হচ্ছে এইখান থেকে থিওরি পড়বেন যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দা চয়েস অফ মোড। এর উপরের কথাবার্তা গুলা মানে বাংলা থিওরি গুলো পড়ার দরকার নেই। ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রিপ মেকার এই জিনিসগুলো পড়বেন। কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে মুড চয়েসকে ইনফ্লুয়েন্স করতেছে, যে একটা মানুষ অ্যাজ এ ট্রাভেল মিডিয়াম হিসেবে কোন মোডটাকে বেছে নিবে। তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ জার্নি, কি ধরনের জার্নি ওইটারও যে ইনফ্লুয়েন্স আছে মোড চয়েসের উপরে। তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, এই জিনিসগুলা অ্যাজ এ থিওরি হিসেবে পড়তে হবে খুব ভালো মতো। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রান্সপোর্ট গেল, টাইপস অফ মোডাল স্প্লিট মডেল, ট্রিপ এন্ড মোডাল স্প্লিট মডেল, ট্রিপ ইন্টারচেঞ্জ মোডাল স্প্লিট মডেল। এগুলা জাস্ট একটু সংজ্ঞাগুলো একটু পড়বেন ছোট মানে অল্প করে, জাস্ট কোনটা কি, ট্রিপ এন্ড মোডাল স্প্লিট মডেলটা কি, আর হচ্ছে ট্রিপ ইন্টারচেঞ্জ মোডাল স্প্লিট মডেলটা কি। এগুলো জাস্ট মানে পরীক্ষাতে আসলে অল্পভাবে মানে জাস্ট গোছায় সুন্দরভাবে মেইন জিনিসটা লিখতে পারলেই হবে। যা লিখবেন বুঝা লিখবেন, আমাদের যে বাংলা টাংলা লেখা লাভ নাই, মেইন জিনিস লিখবেন যেন মানে ঠিক থাকে আর কি। আজ এরা কথাবার্তা লিখে খাতা ভরায় লাভ নেই। তারপরে এই অ্যাগ্রিগেট মডেল, ডিসঅ্যাগ্রিগেট মডেল কি জিনিস, বাইনারি লজিক মডেল কি জিনিস একটু পড়বেন। তারপরে
এখানেও আমাদের ওই যে কস্ট ফাংশনটা আবার আসছে। এটা যদি আপনি ওই ট্রিপ ডিস্ট্রিবিউশনের জন্য একবার পড়েন তাহলে আপনার এই চ্যাপ্টারের জন্য এটা হয়ে গেল যে সিআইজে। আমরা এই ইকুয়েশনটা ট্রিপ ডিস্ট্রিবিউশনও দেখছিলাম। তো কখন হচ্ছে আমাদের মোড 1 চুজ হবে আর কখন মোড 2 চুজ হবে, এখানে কিছু কন্ডিশন বলা আছে যে যখন সিআইজে স্কোয়ার মাইনাস সিআইজে, মানে যখন 2 নাম্বার মোডের সিআইজে আর 1 নাম্বার মোডের সিআইজে এই দুইটার পার্থক্য মানে বিয়োগফল পজিটিভ হবে, তখন হচ্ছে মোড 1 চুজ হবে। স্বাভাবিক। আপনি যদি মনে করেন 2 নাম্বার মোড হচ্ছে আমাদের বাস, আমি মানে মোড বলতেছি আসলে এটা ভেহিকেল বলা উচিত, আর 1 নাম্বার ভেহিকেল হচ্ছে মনে করেন কার। এখন 2 নাম্বারের জন্য সিআইজে এর মান আসছে মনে করেন 10, আর কারের জন্য সিআইজে এর মান আসছে মনে করেন 5। আপনি যখন 2 নাম্বারে সিআইজে থেকে 1 নাম্বারে সিআইজে বাদ দিবেন তাহলে আমাদের ভ্যালুটা আসলো কি পজিটিভ 5। তার মানে কোনটা সিআইজে এর মান বড়? বাস ছিল আমাদের 2 নাম্বার, 2 নাম্বারে সিআইজে এর মান বড়, তার মানে মোড 1 উইল বি চুজেন। ঠিক আছে, মানে আমি যে সরি আমি এখানে 2 লিখছি, কি বলবো, CIJ 2, then the mode 1 is chosen. CIJ 2 minus C is positive. ও আচ্ছা সরি, এটা তো কস্ট ফাংশন। আচ্ছা, এটা কস্ট ফাংশন মানে খরচ কত টাকা হচ্ছে। এইখানে যদি আমাদের বাস হচ্ছে 2 নাম্বার মোড হয় আর 1 নাম্বার মোড যদি কার হয়, তো আপনি যদি 2 থেকে 1 বাদ দেন এবং ভ্যালুটা যদি পজিটিভ আসে, তাহলে কস্টের ভ্যালু কোনটার জন্য বেশি, বাসের জন্য না কারের জন্য বেশি? অবশ্যই বাসের জন্য বেশি, সেই ক্ষেত্রে 1 নাম্বার মোডটা চুজ হবে। আর যদি ভ্যালুটা নেগেটিভ আসে তার মানে 2 নাম্বার মোডটা চুজ হবে। আর যদি ইকুয়াল আসে মানে যদি জিরো আসে মানে দুইটা মোডেই আমার কস্টের ভ্যালু সেম, তাহলে কি দুইটা মোডেই চুজ করার প্রবাবিলিটি হচ্ছে 50-50, কারের জন্য 50%, বাসের জন্য 50%। তো এখানে আমরা দুইটা ম্যাথ দেখছিলাম আমাদের এই মোড চয়েসের। একটা ছিল মনে হয় বাইনারি লজিস্টিক রিগ্রেশনের ম্যাথ, এই যে एग्जांपल প্রথমটা, কার আর বাসের মধ্যে হচ্ছে কোনটা চুজ করবে, এটা ছিল বাইনারি লজিস্টিক রিগ্রেশনের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আর সেকেন্ডে ছিল হচ্ছে আমাদের মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনের একটা ম্যাথ ছিল, সম্ভবত 3টা মোডের মধ্যে কোন মোডটা হচ্ছে মানে অ্যাজ এ ট্রাভেল মিডিয়াম হিসেবে চুজ করবে। এই যে মাল্টিনোমিয়াল লজিস্টিক মডেলের হচ্ছে আমরা একটা ম্যাথ দেখছিলাম। এখানে হচ্ছে আমাদের কার, বাস আর ট্রেন 3 ধরনের ট্রান্সপোর্টেশন মোডের মধ্যে কম্পেয়ার করে কোনটার প্রবাবিলিটি কত আমরা বাইর করে লিখছিলাম। তো এই দুইটা ম্যাথ, এই বাইনারি লজিস্টিক রিগ্রেশনের ম্যাথটা আর মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনের ম্যাথটা, এই টপিক 9 বা চ্যাপ্টার 9 থেকে বা লেকচার 9 যেটাই বলেন এখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের লেকচার 9 থেকেও হচ্ছে থিওরি প্লাস ম্যাথ দুইটাই পরীক্ষাতে আসতে পারে। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের সমস্যা, আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের লেকচার তো 9 গেল, লেকচার 10 এ চলে আসি। আমরা কি দেখলাম, মোডাল স্পিড দেখলাম। এখন হচ্ছে রুট অ্যাসাইনমেন্ট বা ট্রিপ অ্যাসাইনমেন্ট ছিল আমাদের টপিক নাম্বার 10। তো স্লো, একটু ওয়েট করেন। এই যে ট্রাফিক অ্যাসাইনমেন্ট, তো আমরা এখান থেকে একটা স্লাইডে মানে আমরা কিছু এখানে ম্যাথ করছিলাম যে ওই যে ওয়ার্ড্রপের ইকুয়েশন দেখছিলাম, ওয়ার্ড্রপ হচ্ছে কি কি বলছে না বলছে। কি হলো লেকচার 10, একটু ওয়েট করেন, ল্যাপটপ স্লো, দেরি হচ্ছে আসতে একটু। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে স্লাইডে চলে যাই। স্লাইড শো কই, ভিউ,
প্রেজেন্টে চলে যাই। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে কি কি দেখছিলাম, এই যে ট্রাফিক অ্যাসাইনমেন্টে একটা এই যে এই গ্রাফটা দেখছিলাম যে ট্রাভেল টাইম রেশিও কি জিনিস। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখছিলাম, স্লাইড চেঞ্জ হয় না কেন, ট্রাফিক অ্যাসাইনমেন্টে হাইওয়ে পারফরমেন্স ফাংশন কি জিনিস, রুট চয়েস প্রেজেন্টে ক্লাসিক, এগুলো দরকার নেই। তারপর আমরা দেখছিলাম হচ্ছে এই যে আমাদের হাইওয়ে ফাংশনটা কি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষার জন্য, যে ইকুয়েশনটা লিখে ইকুয়েশনে কোন জিনিসটা কি, কি মানে ট্রাভেল টাইম, টি নট হচ্ছে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম, ভি ভলিউম, সি ক্যাপাসিটি, কোন জিনিসটা কি মানে লিখতে হবে যদি পরীক্ষা একদম ছোট কোশ্চেন হিসেবে আসে আর কি। তারপর দেখছিলাম হচ্ছে রুট চয়েস বিহেভিয়ার ইজ অফেন বেসড অন ওয়ার্ড্রপ প্রিন্সিপাল, ওয়ার্ড্রপের প্রিন্সিপাল গুলা, ফার্স্ট প্রিন্সিপাল কোনটা, সেকেন্ড প্রিন্সিপাল কোনটা। তারপর হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে when you develop root choice too important, আচ্ছা কিছু অ্যাজাম্পশন করতে হয় রুট চয়েস বিহেভিয়ার বা রুট অ্যাসাইনমেন্ট করার সময়, অ্যাজাম্পশন গুলা কি কি এগুলা দেখবেন। তারপর হচ্ছে এখানে একটা ম্যাথ ছিল, হাইওয়ে পারফরমেন্স ফাংশনের একটা ম্যাথ ছিল ইউজার ইকুইলিব্রিয়াম মেথডের, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা দেখবেন। এই যে ওয়ার্ড্রপের মেথড ইউজ করে করা একটা ম্যাথ ছিল আর কি। এই আমরা কি সিস্টেম অপটিমাইজেশনের কোনো ম্যাথ করছিলাম, আমরা আরেকটা ম্যাথ করছিলাম না সিস্টেম অপটিমাইজেশনের, মনে আছে? ইউজার ইকুইলিব্রিয়ামের একটা ম্যাথ করার পরে জি স্যার করছিলাম। ওই ম্যাথটা এই স্লাইডে সম্ভবত নাই, ওই ম্যাথটা করাইছিলাম হচ্ছে আরেক, মানে এই স্লাইডটারই এইখানে নাই। আমি পুরো স্লাইডটা তাইলে আপলোড করে দিব, যদি না করি তাইলে তো আপনাদের কাছে খাতা আছে, ওইখান থেকে দেখে নিয়েন ম্যাথটা, ঠিক আছে? বাট সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথটাও কিন্তু করতে হবে, মনে রাখেন যে এই স্লাইডে এই সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথটা নাই, ওইটাও অ্যাড করে নেবেন আর কি এটার সাথে। তো স্যার স্লাইডটা দিয়ে দিন স্যার, স্লাইডটা এমন আছে স্যার অনেক ক্লাস করে নাই তো। তাই রাখছি, তাহলে এই স্লাইডটা আমি মানে ওই দুইটা পেজ সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথটা এখানে কপি করে অ্যাড কইরা তারপর স্লাইডটা আবার আপডেট করে দিব আর কি, তাহলে ঠিক আছে? আর এটা কত নম্বর লেকচার স্যার? এটা হচ্ছে লেকচার 10 মনে রাখেন যে লেকচার 10-এ সিস্টেম অপটিমাইজেশনের একটা ম্যাথ মিসিং আছে। লেকচার 10-এ হচ্ছে থিওরি প্লাস ম্যাথ সবই পড়তে হবে, বাট এখানে আমি একটা বিশেষ দ্রষ্টব্য লেখা দিই, লেকচার 10-এ, স্যার দেখা যাচ্ছে না, স্ক্রিন অফ হয়ে গেছে। আরে খোদা, দাঁড়ান। আচ্ছা মনে রাখেন লেকচার 10-এ হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন একটা ম্যাথ মিসিং আছে, ঠিক আছে? আমি এটা অ্যাড করে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা এখন ইউজার ইকুইলিব্রিয়াম যদি আমাদের হয়ে যায় তাইলে আমাদের লেকচার 10 তো শেষ হইলো, এটা থেকে বেরোতে পারতেছি না কেন? দাঁড়ান, লেকচার 10 এর পর হচ্ছে লেকচার 11। এখন স্ক্রিনে কি দেখেন? স্যার কিছু দেখা যাচ্ছে না। এখন কোনো কিছুই না? না স্যার। আচ্ছা এখন তো দেখতেছেন না লেকচার 11 ট্রাফিক ইন্টারসেকশন? জি স্যার। এখানে কোনো ম্যাথ নাই, এখানে কোনো ম্যাথ নাই, এটা ছিল পুরোপুরি থিওরিটিক্যাল, এখান থেকে যা আসবে সব থিওরি। এই যে ইন্টারসেকশনে কত রকমের কনফ্লিক্ট হইতে পারে, একটা ছবি দেখছিলাম 32 রকমের কনফ্লিক্টের, পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট ছবিটা, এই যে ছবিটা 32 রকমের কনফ্লিক্ট দেখায় হচ্ছে মানে কোন টাইপের কনফ্লিক্ট কতগুলা, সবগুলা মানে দেখায় টোটাল 32টা কনফ্লিক্ট, এটা একটু মানে বুঝতে হবে আর কি, আন্দাজে
ইচ্ছা মতো 8 4 5 6 লেখা 32 বানায় দিলে হবে না। কত রকমের কনফিগ কি কি হচ্ছে ডায়াগ্রামের মধ্যে ক্লিয়ারলি দেখায়, দেন আমাকে বুঝাইতে হবে যে 32টা কনফিগ এইভাবে হইতে পারে একটা ইন্টারসেকশনে। তারপর ট্রাফিক ইন্টারসেকশনে বিভিন্ন টাইপের যে কন্ট্রোল, থিওরির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, যে প্যাসিভ কন্ট্রোল, অ্যাক্টিভ কন্ট্রোল, সেমি কন্ট্রোল, এগুলা ডিটেইলস একেবারে ভালো মতো পড়বেন, যে নো কন্ট্রোল মানে কি, ট্রাফিক সাইন, গিভ ওয়ে সাইন কি জিনিস, স্টপ সাইন থাকলে কি করতে হয়, গিভ ওয়ে থাকলে কি করতে হয়। এই যে আমাদের হচ্ছে সেমি কন্ট্রোল ইন্টারসেকশনের কিভাবে কি হয়, চ্যানেলাইজেশনে কি হয়, ট্রাফিক রোটারিতে কি হয়, অ্যাক্টিভ কন্ট্রোলের মধ্যে ট্রাফিক সিগন্যাল, গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন। গ্রেড সেপারেটেড ইন্টারসেকশনে আমরা আবার ট্রাম্পেট, ডায়মন্ড, ক্লোভার লিফ এই তিনটার ছবি আর কিছু টুকটাক কথাবার্তা দেখছিলাম। তো পরীক্ষাতে যদি এগুলো আমরা 3-1-এ পড়ে আসছি এই গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জের কাহিনী, তারপরও যদি পরীক্ষাতে দিতে ইচ্ছা হয় দিলাম, আপনারা জাস্ট অল্প একটু থিওরি লিখে ছবিগুলো আঁকা শিখবেন আর কি এখানে। এই আমাদের এই লেকচার কত 11টা হচ্ছে পুরাপুরি থিওরি আর ফিগার, এখান থেকে ফিগার টিগার আসতে পারে। লেকচার 11 তাইলে হচ্ছে থিওরি। আচ্ছা, এরপরে আমাদের আচ্ছা, এখন আমি যে লিখছি দেখা যাচ্ছে না লেখাগুলা? জি স্যার। আচ্ছা, লেকচার 11-এ তাইলে আমাদের থিওরি আছে, প্লাস এখানে টুকটাক ছোটখাটো কিছু ফিগারও আছে। আর এই যে লেকচার 10-এ হচ্ছে সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথ, স্লাইডে নাই, আমি লিখে দিলাম, ঠিক আছে? স্লাইডে নাই, এটা আমি অ্যাড করে দিব, আজকে কালকের মধ্যে আমি অ্যাড করে দিব। তারপরে যদি ওই ইউজার ইকুইলিব্রিয়ামের ম্যাথটার পরে সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথটা না পান, আমাদের ভিডিও যে লেকচারগুলো আছে ওগুলোর মধ্যে তো আছেই, একটু কষ্ট করে মানে করে নিয়ে আর কি নিজেরা ভিডিওগুলো দেখা, আমি দিয়ে দিব। তারপরও চেষ্টা করবো ম্যাথটা কোথায় আছে খুঁজে দিয়ে দিতে, অসুবিধা নেই, খুঁজতে হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লেকচার 11 তো দেখলাম থিওরি প্লাস ফিগার। লেকচার 12 পড়তে হবে না, মানে এখানে আরেকটা টপিক এই যে অ্যাক্সিডেন্ট মডেল, এই টপিকটা আমরা আপনাদেরকে মানে আমি পড়াই নেই, তো এটা বাদ। লেকচার 13-এ চলে আসতেছে, লেকচার 12 বাদ, লেকচার 1 আর লেকচার 12 ওই গুগল ড্রাইভ থেকে পড়তে হবে না। বাট যদি কেউ চান যে দেখবেন, তো ডাউনলোড করে কি আছে অ্যাক্সিডেন্ট মডেল গুলা কি কি হইতে পারে, এগুলা নিজের ইচ্ছায় বা নিজের ইন্টারেস্টে দেখতে পারেন। আচ্ছা, আমরা এরপর একটা বড় টপিক দেখছিলাম যে পেডিস্ট্রিয়ান স্টাডিজ, এখান থেকে অনেক ধরনের ম্যাথও হইতে পারে, আবার 3 রকমের ম্যাথ ছিল আমাদের এখানে। আমরা সম্ভবত এটার উপর কি ক্লাস টেস্ট নিয়েছিলাম, পেডিস্ট্রিয়ান স্টাডিজ এর উপরে? স্যার স্ক্রিনে দেখা যাবে। এটা হচ্ছে আমাদের লেকচার 13 পেডিস্ট্রিয়ান স্টাডিজ, এটার উপর ক্লাস টেস্ট নিয়েছিলাম না? স্যার নিয়েছিলেন মনে হয়। স্যার এখানে মনে হয় আপনি 3 রকমের ম্যাথ দিয়েছিলেন, কিন্তু স্যার স্লাইডে তো মনে হয় 2 রকমের আছে। একটা ম্যাথের থিওরি দেখছিলাম, ওই থিওরি ইউজ করে ম্যাথ বানাইছিলাম আর কি। ওই কার্ভের ম্যাথটা, কত কার্ভ, রেডিয়াস অফ কার্ভেচার কতটুকু হবে। আচ্ছা, এই যে পেডিস্ট্রিয়ানের প্রবলেম, ডার্টিং প্রবলেম কি জিনিস, এই ড্যাশিং প্রবলেম কি জিনিস, 1 লাইন 2 লাইন করে লেখা আছে, এগুলো একটু ছোট ছোট কোশ্চেনের জন্য পড়বেন পরীক্ষার জন্য। তারপর হচ্ছে এখানে কিছু সহজ কথা আছে কিন্তু ইম্পর্টেন্ট, যে স্পেশাল প্রবলেম, ড্রাইভারের বয়স, ইনটক্সিকেশন এবং ড্রাগ ইফেক্ট। তারপর হচ্ছে মানে ড্রাইভাররা কেন পেডিস্ট্রিয়ানদেরকে মানে প্রবলেম হইতে পারে, না সরি সরি, এগুলা ড্রাইভারদের প্রবলেম না, এগুলো হচ্ছে পেডিস্ট্রিয়ানদের প্রবলেম, যে যদি ছোট বাচ্চা হয় রাস্তা পার হইতে প্রবলেম হইতে পারে, বা কোনো ইনটক্সিকেশন মানে কোনো বিষক্রিয়া বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার ঝামেলা হইতে পারে রাস্তা পার হওয়ার সময়। তো কি কি স্পেশাল প্রবলেমে পড়তে পারে মানুষজন রাস্তা পার হওয়ার সময়, একটা কাজ করতেছে না কেন? হ্যাঁ, এই জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আরো ছিল বোধহয়, কি কি ছিল, এখানে বিভিন্ন টার্ম ছিল, ম্যানুয়াল কাউন্ট, তারপর হচ্ছে ভিডিও সার্ভে, অ্যাটিটিউড সার্ভে, পেডিস্ট্রিয়ান ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, অনেকগুলা গ্রাফ ছিল।
গ্রাফগুলা আঁকা শিখবেন, প্লাস হচ্ছে গ্রাফগুলার মানে কি, মানে গ্রাফগুলা বর্ণনা তো নিজের ভাষায় অল্প অল্প করে শিখতে বলছিলাম। যে অনেকগুলো 4টা না 5টা জানি গ্রাফ ছিল, রিলেশনশিপ বিটুইন পেডিস্ট্রিয়ান স্পিড এন্ড ডেনসিটি, ফ্লো ডেনসিটি রিলেশনশিপ, তারপর হচ্ছে ফ্লো ডেনসিটি রিলেশনশিপের পর হচ্ছে এখানে ফ্লোর সাথে স্পেসের রিলেশনশিপ, তারপরে স্পিডের সাথে ফ্লো এর রিলেশনশিপ, তারপর পেডিস্ট্রিয়ান স্পেস রিকোয়ারমেন্ট, পেডিস্ট্রিয়ানের জন্য কতটুকু জায়গা লাগবে মিনিমাম ফুটপাতের মধ্যে। হ্যাং করে কেন, পরের পেজগুলো আসতেছে না, আচ্ছা আসছে, একটু দাঁড়ান না, এখান থেকে হচ্ছে তারপরে এই যে বাফার জোন কি জিনিস, এখানে একটা ইয়া ছিল যে মানে মানুষের দাঁড়াইতে কতটুক জায়গা লাগবে প্লাস স্টেপ মানে পা ফেলতে কতটুক জায়গা লাগবে, এখানে বাফারিং জোন বইলা মনে কিছু একটা ছিল, দেখেন এই যে বাফার জোন ফর ইচ পেডিস্ট্রিয়ান 0.75 মিটার স্কয়ার, ঠিক আছে। এই যে তারপরে পেডিস্ট্রিয়ান ওয়াকিং স্পিডের কিছু কথাবার্তা ছিল যে মানে কোন বয়সের পেডিস্ট্রিয়ান হইলে এবারে যে কত স্পিডে হাঁটতে পারবে, বা এখানে কিছু কথাবার্তা বলা ছিল, এগুলো দেখেন একটু। তারপর হচ্ছে লেভেল অফ সার্ভিস, মানে লেভেল অফ সার্ভিস হচ্ছে বিভিন্ন টাইপের লেভেল অফ সার্ভিসের কথাবার্তা গুলা ভালো মতো দেখবেন, এগুলা পরীক্ষাতে আসতে পারে যে লেভেল অফ সার্ভিস এ মানে কি, বি মানে কি, সি মানে কি। আবার হ্যাং করছে, আচ্ছা। তারপর লেভেল অফ সার্ভিস ই মানে, মানে প্রত্যেকটা লেভেল অফ সার্ভিস কোনটার কি মানে দেখবেন পরীক্ষার জন্য। তারপর হচ্ছে পেডিস্ট্রিয়ান কিউইং লেভেল অফ সার্ভিস, স্যার এগুলো কি 1-2 লাইনের মধ্যে উত্তর করলে হবে না স্যার? বুঝি নাই, 1-2 লাইনে হ্যাঁ হবে। আপনি জাস্ট মানে এই যে মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম পেডিস্ট্রিয়ান ওয়াকওয়ে লেভেল অফ সার্ভিস, আপনি পেডিস্ট্রিয়ান স্পেস 5.6 মিটার, মানে পেডিস্ট্রিয়ান ওয়াকওয়ে লেভেল অফ সার্ভিস এ বলতে আমরা কি বুঝতেছি, এটার মানে হচ্ছে যখন একজন পেডিস্ট্রিয়ানের জন্য 5.06 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ান, এই ভ্যালুর চাইতে বড় জায়গা অ্যাভেলেবল থাকবে। আর ফ্লো রেট হচ্ছে কি 16 পেডিস্ট্রিয়ান পার মিনিট পার মিটার চাইতে আপনার কম বা সমান হবে ফ্লো রেটটা, তখন হচ্ছে কি লেভেল অফ সার্ভিস এ। এতটুকু বলতে পারলেই হইতেছে গিয়া এনাফ। তারপরে যদি আপনি বলতে পারেন যে পেডিস্ট্রিয়ান মুভ ইন ডিজায়ার্ড পাথ উইদাউট অল্টারিং দেয়ার মুভমেন্ট ইন রেসপন্স টু আদার পেডিস্ট্রিয়ান, এই 1-2 লাইন লিখতে পারলেই হবে। আর সবচাইতে ভালো বা সহজ উপায় হচ্ছে একটা ছবি এঁকা দেয়া, এই কথাবার্তাগুলো লিখে একটা ছবি এঁকে দিবেন যে বড় একটা জায়গার মধ্যে একজন পেডিস্ট্রিয়ান দাঁড়ায় আছে লেভেল অফ সার্ভিস এই যে মানুষ, একটা মাথা আঁকা দিলেই বুঝবো যে এখানে একজন মানুষ আছে। এই তো এইগুলা 1-2 লাইন করে লিখলেই হবে লেভেল অফ সার্ভিসের কথাবার্তাগুলো। তবে এখানে এই লেভেল অফ সার্ভিসের আমাদের এই ডিপ লেভেল অফ সার্ভিস এক সিগন্যালাইজ জাংশন, এখানে একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা দেখবেন নিউমেরিক্যাল এক্সাম্পল যেটা আছে। তারপর হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল অফ পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটিস, সাইড ওয়াক, উইথ, ক্রস স্লোপ কোনটা কি জিনিস, কোনটা কতটুকু প্রোভাইড করতে হবে। তারপর এই ছবিটা দেখবেন যে ক্রস ওয়ার্ক মার্কিং প্যাটার্ন, মানে রাস্তার মধ্যে যে জেব্রা ক্রসিং থাকে। সিগন্যালাইজ জাংশনটা স্যার এটা লাস্টে কমেন্ট করতে হবে নাকি স্যার? বুঝি নাই স্যার এর আগে যে ম্যাটটার কথা বলছেন ওখানে লাস্টে কি কমেন্ট করতে হবে নাকি? চার্টের মধ্যে যে স্যার লেভেল হ্যাঁ অফ হ্যাঁ, সার্ভিস কম্পেয়ার করে যদি কমেন্ট করতে হয় তাহলে আমি চার্ট দিয়ে দিব, আপনি ওই ভ্যালুটা লেভেল অফ সার্ভিসের সাথে চার্ট থেকে কম্পেয়ার করে ওই রাস্তাতে মেজর রোডে কোন ধরনের লেভেল অফ সার্ভিস আর মাইনর রোডে কোন ধরনের লেভেল অফ সার্ভিস আপনি কমেন্ট করে দিলেন, ঠিক আছে। ওই ভ্যালু বের করতে পারলে তো আপনি চার্ট থেকে কম্পেয়ার করে বলতেই পারবেন যে কোন ধরনের লেভেল অফ সার্ভিস, বলতে পারবেন না? জি স্যার। আচ্ছা, তারপরে এই ফিগারটা দেখবেন যে রাস্তার মধ্যে যে জেব্রা ক্রসিং থাকে, জেব্রা ক্রসিং এর মানে রং করার প্যাটার্ন কয় রকমের হইতে পারে, এই যে এখানে 6 রকমের প্যাটার্ন ছবি দেয়া আছে, এটা দেখে নেবেন। তারপর হচ্ছে ক্রস ওয়াক মানে মানে হচ্ছে জেব্রা ক্রসিং, এই জেব্রা ক্রসিং সম্পর্কে এখানে কিছু কথাবার্তা বলা ছিল, কি বলা ছিল নামে না কেন, আরে এটা বলতেছিল লেকচার 13 ছিল মনে নাকি 13, হ্যাঁ। এত স্লো, একটু ধৈর্য রাখেন, আমার ল্যাপটপ অনেক স্লো, এই জন্য মানে বারবার ঝামেলা হচ্ছে।
আচ্ছা, এই যে ক্রস ওয়াকের পর হচ্ছে ট্রাফিক আইল্যান্ড, তারপর হচ্ছে পেডিস্ট্রিয়ান ওভারপাস এন্ড আন্ডারপাস, কোনটা খরচ কিরকম, কোনটা বেশি প্রেফারেবল, কোনটা মানুষ ইউজ করতে চায় কোনটা চায় না। এখানে আমরা ওই দিন কিছু ডিসকাশন করছিলাম, আপনারাও কিছু কথাবার্তা বলছিলেন, মনে আছে কিনা জানি না আপনাদের। এই জিনিসগুলো একটু পড়বেন, পড়লেই দেখবেন যে মনে হবে, কারণ ওই দিনও আপনারা মোটামুটি এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলছিলেন আমাদের। যে তারপরে এখানে একটা ম্যাথ ছিল যে এই যে রেডিয়াস অফ কার্ভেচার, এই আর এর মান কত হইতে হবে বা কত, এইটার একটা থিওরি ছিল, এটার একটা ম্যাথ বানাই দিছিলাম আর কি কোনো পরীক্ষাতে। এই থিওরিটা বুঝলে তো ম্যাথও করতে পারবেন, ম্যাথ করাটা তো কোনো সমস্যা না। এই যে এখানে স্ট্রিট কর্নারের একটা থিওরি আছে, তো এখানে টিএস কি ছিল, অ্যাভেলেবেল টাইম স্পেস ছিল টিএস। আমি মনে হয় এই ম্যাথটা থেকে আর স্কোয়ারের মান বাড়ি করতে দিছিলাম, আর কিছুই না। তো এই ম্যাথ পরীক্ষাতে আসতে পারে, তো ঠিক যদি ইকুয়েশনটা মনে রাখতে পারেন বা এই থিওরিটা যদি বুঝেন, তাহলে তো এই ম্যাথ করা কোনো ব্যাপার না। স্যার পরীক্ষা যদি অনলাইনে হয় সবকিছু কি স্যার ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে না স্যার? না, থিওরিও আসতে পারে, পরীক্ষা যদি অনলাইনে হয় থিওরিও আসতে পারে। আর আপনার তো ভাইবা হবে, আমি তো পরীক্ষা নেওয়ার পর পরই হচ্ছে সঙ্গে সঙ্গে ভাইবা নিব। আপনি যদি ভাইবা না পারেন, মনে রাখেন যে শুধু মনে করেন যে অঙ্ক দিছে 4টা বা 5টা, 5টা অঙ্ক একেবারে ফুল ঠিক আছে, কিন্তু ভাইবাতে কিচ্ছু পারেন নাই, দেখবেন যে গ্রেড A- বা B+ চলে আসছে। মানে ভাইবাটা অনেক বেশি ইম্পর্টেন্স দিব, কারণ পরীক্ষার সময় তো আপনারা আবার বিভিন্ন কেরামতি করেন, মানে রিটেন মানে অনলাইনে যখন পরীক্ষা দেন, কিন্তু ভাইবার সময় তো আর কেরামতি করতে পারেন না। তো ওই জন্য ভাইবারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভাইবার নাম্বারটা হচ্ছে অনেক বেশি ওয়েটেজ রাখবে টোটাল গ্রেডের জন্য। তো আপনি যদি থিওরি গুলো ভালো মতো না পড়েন, আপনার যদি মানে ঠিক মতো পড়ালেখা না করেন, তাহলে ভাইবা তো ভালো হবে না, ভাইবা ভালো না হইলে আলটিমেটলি গ্রেডও ভালো আসবে না। বুঝতে পারছি, শুধু ওই রিটেন পরীক্ষা দিয়া ভালো গ্রেড পাইতে পারবেন না, ভাইবাতেও ভালো করতে হবে। এখানে হচ্ছে কি একটা ম্যাথ ছিল যে নিউমেরিক্যাল এক্সাম্পল ক্যালকুলেট টাইম গ্যাপ, মানে প্লাটুন 27টা বাচ্চা হচ্ছে একসাথে রাস্তা পাড়ি দিছিল, এক রোতে 5 জন কইরা। তো এই ম্যাথটা দেখবেন আমাদের, এই ম্যাথটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ, বাট এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা এই ম্যাথটাও করছিলাম। তারপর ট্রাফিক সাইনেজ, আমরা 4 ধরনের ট্রাফিক সাইন, এই যে ইন পেভমেন্ট ফ্ল্যাশার, ওভারহেড সাইন, অ্যানিমেটেড পেডেস্ট্রিয়ান ইন্ডিকেটর, স্কুল জোন সিম্বল, এই নামগুলো একটু দেখছিলাম। আর ফিগার, ফিগার দরকার নেই এগুলার ফিগার দরকার নেই, এগুলো জাস্ট নামগুলা, মানে বিভিন্ন টাইপের ট্রাফিক সাইনেজের নামগুলো মনে রাখবেন। এই স্যার এই স্লাইডটা একটু স্যার নিচের দিকে নামাবেন কাইন্ডলি। স্যার হ্যাঁ, নামাইলাম। স্যার আরেকটু স্যার, মানে স্যার একটা পেরিস্ট্রিয়ান স্যার স্পিডের একটা অংশ ছিল স্যার একটু। এটার কথাই মনে হয় বলতেছিলেন আপনি, এই যে না স্যার একটা হচ্ছে স্যার পেরিস্ট্রিয়ান স্পিড আর ওয়াকিং স্পিড বলতে কি স্যার সেম জিনিস বোঝায় না স্যার? সেম স্পিড, হ্যাঁ মানে সেম জিনিস বোঝায়, হ্যাঁ। স্যার আমার মনে হয় এককে স্যার একটু ডিফারেন্স দেখলাম বোধহয় স্যার। কোথায় ডিফারেন্স দেখছেন? স্যার আরেকটু স্যার উপরে। হ্যাঁ বলেন, এখানে না স্যার আরো উপরে স্যার, স্যার একটা এই যে সংখ্যার মতন ওয়াকিং ছিল স্পিড, এই যে ওয়াকিং স্পিড স্যার। এখানে এটা তো দেখছেন? স্যার মিটার পার সেকেন্ড একটা জায়গায় ছিল স্যার সম্ভবত। হ্যাঁ, কোথায় যে কি দেখছেন, দাঁড়ান। স্যার আরো নিচে, মানে নিচে নামতে হবে স্যার। উপরে যাবো না নিচের দিকে আসবো, কোন দিকে? হ্যাঁ স্যার আর একটু উপরে যেতে হবে স্যার। আরেকটু উপরে, হ্যাঁ বলেন এবার। স্যার এটার উপরে স্যার। এই ম্যাথটাতে এই যে স্যার, এক জায়গায় মনে হয় অনেকগুলো সংখ্যা আছে যে স্যার ওটার কথা বলতেছে আচ্ছা, স্যার। হ্যাঁ স্যার সংখ্যা অনেকগুলো আছে স্যার। যে এটা বললেই তো আমার ওটার কথা বলতেছে। প্রথমে সংখ্যাতে চলে যেতাম, এই যে এখানে দাঁড়ান, না সংখ্যাগুলো আরো উপরে। টার্মিনোলজি গুলা কই, টার্মিনোলজি গুলো তো এখানে একসাথে এক জায়গায় ছিল, টার্মিনোলজি দাঁড়ান, টার্মিনোলজি গুলো হচ্ছে রিলেশনশিপের ব্যাপারগুলো। স্যার এখানে বলি একটু আগে স্যার না না না, যেখানে এই ফ্লো পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স, এই মানে স্যার ফ্লো বুঝতে দে, স্যার তো বুঝছে তুই কি চাচ্ছস। এই যে, হ্যাঁ বলেন কোনটা? না স্যার আরেকটু স্যার নিচের দিকে নামবে স্যার।
আরে খোদা, এখানে তো সব টার্ম আছে, এখান থেকে দেখা বলেন, সংজ্ঞা আছে সব। এখানে সব সংজ্ঞাগুলো আছে। স্যার ওই যে স্যার আগে বল গ্রাফগুলোর কি মধ্যে করতে স্যার বোধহয় স্যার পেডিস্ট্রিয়ান স্পিড আর ওয়াকিং স্পিড স্যার একটু ডিফারেন্স দেখতেছিলাম ওরকম মনে হচ্ছিল স্যার। আরে আল্লাহ। আচ্ছা দাঁড়ান, এই যে গ্রাফ, এটা হচ্ছে প্রথমটা স্পিড ভার্সেস ডেনসিটি, এইটা তারপর হচ্ছে এইটা হচ্ছে স্পিড স্যার এটা ফ্লোর স্যার সাথে, স্যার ফ্লোর সাথে, এটা হচ্ছে ফ্লোর সাথে স্পেসের গ্রাফ, তারপর এটা হচ্ছে ফ্লোর সাথে স্পিডের গ্রাফ, তারপর এটা হচ্ছে স্পিডের সাথে স্পেসের গ্রাফ। এই তো গ্রাফ তো শেষ। সিদ্ধার্থ, জি স্যার। আপনি যখন এই টপিকটা পড়বেন, আপনার যদি কোথাও কনফিউশন থাকে আমারে জিজ্ঞেস করেন। ওকে স্যার। স্যার হয়তো এটা বুঝেছে স্যার, পেস্টন ওয়াকিং স্পিড আর পেস্টন স্পিডের কথা পার্থক্যটা বুঝতে চাইতেছে। পার্থক্য সেখানে নাই, পেস্টন ওয়াকিং স্পিডের কথা সেম জিনিস, পেডিস্ট্রিয়ান ওয়াকিং স্পিড আর পেডিস্ট্রিয়ান স্পিড একই জিনিস। ওকে স্যার। স্যার ও বলতেছে একক নাকি আলাদা, এই জন্য। আরে না, আচ্ছা যদি কোথাও আপনি একক আলাদা খুঁজে পান আমরা দেখেন, ঠিক আছে? এখন আমরা স্পিড একক তো মিটার পার সেকেন্ডে হয়। আমরা পরে সেটা যে হ্যাঁ সেটা তো ঠিক আছে। আপনি হয়তো পেডিস্ট্রিয়ান ফ্লো আর ওয়াকিং স্পিড বা পেডিস্ট্রিয়ান স্পিড দুটোর মধ্যে গ্যাঞ্জাম করতেছেন। একটা হচ্ছে ফ্লো, মানে পার ইউনিট টাইমে পার মিটার জায়গায় কত মানুষ পাস করতেছে একটা পয়েন্ট, এটা হচ্ছে ফ্লো। আর স্পিড হচ্ছে মানে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। আচ্ছা, আমরা আমাদের পরের সেটটাতে চলে যাই, আমাদের লেকচার 14 অ্যাক্সিডেন্ট স্টাডি। ঠিক আছে, এখান থেকে আমরা পুরোটা শেষ করি নাই, এখানে অনেক মানে প্রমাণ আছে, এগুলা ইন্টারেই পড়ছেন, ইম্পালসের প্রমাণ, মোমেন্টামের প্রমাণ, ওই যে ভরবেগের সূত্র, এগুলো আমরা এসএসসি তে পড়ছি, ইন্টারেও পড়ছি। তো এই জিনিসগুলো আমি আর মানে ইনক্লুড করলাম না আর কি, ঠিক আছে, এগুলা বাদ দিছি। মেইন এখানে আরো কিছু জিনিস আপনাদেরকে পড়ানো দরকার ছিল আসলে টাইম পাইলে, যে কিভাবে অ্যাক্সিডেন্টের ডাটা নিয়ে কাজ করে, অ্যানালাইসিস কেমনে করে, এগুলা পারলে দেখাইতাম। এখন যারা থিসিস করতেছে তারা হয়তো অল্প স্বল্প দেখবে আর কি, যারা ট্রান্সপোর্টেশনে থিসিস করতেছে, বাট মানে টাইম থাকলে দেখানো যেত কোন একটা সফটওয়্যার দিয়ে কিভাবে করে কাজগুলো। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে অবজেক্টিভ অফ অ্যাক্সিডেন্ট স্টাডি দেখবেন, কি উদ্দেশ্যে আমরা অ্যাক্সিডেন্ট স্টাডি করব। তারপর হচ্ছে কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট, কাদের কারণে রোড অ্যাক্সিডেন্ট গুলো হইতে পারে, যে বিভিন্ন কারণে হইতে পারে, এখানে কারণগুলো বলা আছে, এগুলো দেখবেন। তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স, এটা তেমন ইম্পর্টেন্ট না। অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস, অ্যাক্সিডেন্ট ডাটা কালেকশন কিভাবে করতে হয়, উদাহরণটা আবার আপলোড হতে দেরি হচ্ছে, আসুক। আচ্ছা, তারপর হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের ডাটা কালেকশন করার সময় কি কি জিনিস কালেক্ট করতে হবে, উপরে আরো দুইটা আছে, নিচের দিকে এগুলো বলা আছে, যে এই জিনিসগুলা দেখবেন, যে মানে কি কি জিনিস আপনি কালেক্ট করার ট্রাই করবেন একটা অ্যাক্সিডেন্টের ডাটা কালেকশন করার সময়। তারপর অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন, মানে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনের রিপোর্ট, মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মোটরিস্ট অ্যাক্সিডেন্ট রিপোর্ট, যারা অ্যাক্সিডেন্টটা করতেছে তারা একটা রিপোর্ট সাবমিট করে, আবার পুলিশ যদি এখানে কোনো পুলিশ অফিসার গিয়ে মানে জায়গা মতো উপস্থিত হয়, উনিও একটা রিপোর্ট সাবমিট করে, এই কথাবার্তাগুলো দেখবেন। অ্যাট সিন ইনভেস্টিগেশন, টেকনিক্যাল প্রিপারেশন, ইনভেস্টিগেশন করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে বা কি কি প্রিপারেশন নিতে হবে, এগুলো দেখবেন। অ্যাক্সিডেন্ট এই যেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, যে অ্যাক্সিডেন্ট ডাটা অ্যানালাইসিস যখন মানে শুরু হবে, এখানে দেখবেন যে অনেকগুলা ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, যে ড্রাইভার এন্ড পেডিস্ট্রিয়ান, তারপর হচ্ছে ভেহিকেল রোডওয়ে কন্ডিশন, তারপরে অ্যাক্সিডেন্ট রেট পার কিলোমিটার, অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট, ভিজি হয়ে গেছে তুমি সারি দাঁড়ান। তো অ্যাক্সিডেন্ট রেট বেসড অন, আমরা এখানে 4টা না 5টা সংখ্যা দেখছিলাম, আর এগুলো ইউজ করে একটা ম্যাথ দেখছিলাম। তো এই সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল ছিল ম্যাথ, এই ম্যাথটাও ছোট্ট একটা ম্যাথ, এটাও ইম্পর্টেন্ট। অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশনে আমরা আইসা দেখছিলাম যে মাস অফ দ্য ভেহিকেল, মানে আমাদের কি কি জানতে হবে, মানে যে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গাড়িগুলোর ভর কত ছিল, ভেলোসিটি কত ছিল, কোন দিকে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। তারপর হচ্ছে আমরা দুইটা মেথডে পয়সন ইম্প্যাক্ট থিওরি আর এনার্জি মেথড বা এনার্জি থিওরি, এগুলোর মাধ্যমে করতে পারি। এখানে একটা থিওরি ছিল, থিওরিটা আমরা দেখি নাই, আমাদের সিলেবাস এতটুকুই, এই যে এতটুকু পর্যন্ত। এই
এই ডায়াগ্রামটা দেখবেন যে দুইটা ভেহিকেল প্রথমে V1 V2 মানে আদি বেগে মুভ করতেছিল, তারা যখন একসাথে বাড়ি খাইলো, একটা মানে পিছন থেকে গিয়া কার 1 কার 2 কে ধাক্কা দিল, এটা হচ্ছে কম্প্রেশন স্টেট। এই সময় কিছু কিছু সময়ের জন্য দুইটা ভেহিকেল ইউনিফর্ম ভেলোসিটি ইউ তে হচ্ছে কিছুটা দূর ট্রাভেল করলো, আবার একটু পরে গিয়ে হচ্ছে রেস্টোরেশন স্টেট, মানে হচ্ছে তারা দুজন আলাদা হয়ে গেল, তারা আলাদা আলাদা ভেলোসিটিতে U1 U2 ভেলোসিটিতে মুভ করা শুরু করলো। তো মেইনলি আপনার ড্যামেজটা হইতেছে এই কম্প্রেশন স্টেজে, যখন কার 2 হচ্ছে কার 1 হচ্ছে কার 2 কে পিছন থেকে গিয়ে ধাক্কা দিল। তো এই মানে এই জিনিসগুলা মানে ভেলোসিটি এগুলা এই যে U1 U2 V1 V2 এগুলা বাইর করা যায়, এগুলার বিভিন্ন প্রমাণ আছে, তো আমরা এগুলা দেখি নাই। বাট বাইর করার জন্য যে থিওরি গুলো ইউজ করা হয়, একটা হচ্ছে পয়সন ইমপ্যাক্ট থিওরি, একটা হচ্ছে এনার্জি থিওরি। আমাদের সিলেবাস এতটুকু পর্যন্ত। আচ্ছা, এখন জাস্ট আমি আরেকটু লেখা দেখাই দিই যে আমাদের তাহলে লেকচার 11 তো হচ্ছে দেখলাম যে থিওরিও আছে ফিগারও আছে, ফিগার প্লাস থিওরি লেকচার 11 এ। লেকচার 12 বাদ দিছি, লেকচার 13 হচ্ছে থিওরি প্লাস ম্যাথ, ওই যে পেডিস্ট্রিয়ান স্টাডি যেটা, ঠিক আছে, থিওরি প্লাস ম্যাথ। ও তাহলে এটা এখানে লিখবো না, যেহেতু থিওরি প্লাস ম্যাথ এটা লেখা দরকার ছিল হচ্ছে এই পাশে, লেকচার 13 থিওরিও পড়তে হবে ম্যাথও পড়তে হবে। আর লেকচার 14 এও তো সেম, মানে থিওরিও আছে ম্যাথও আছে। লেকচার 14টা এখানে লিখি, লেকচার 14 এই এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস, ঠিক আছে। তো এই লেকচার 2 3 4 5 6 11 এগুলো হচ্ছে পিওর থিওরি, সাথে টুকটাক গ্রাফ ম্যাথ এই জিনিসগুলো আছে। আর লেকচার 7 8 9 10 13 14 এগুলোতে ম্যাথও আছে থিওরিও আছে, আর লেকচার 13 এ হচ্ছে বেশ কিছু গ্রাফ আছে, ওই স্পিডের সাথে ফ্লো এর রিলেশনশিপ, স্পিডের সাথে ডেনসিটি রিলেশনশিপ, এই গ্রাফগুলাও এখান থেকে আলাদাভাবে দেখতে হবে। এই লেকচার 13 এ হচ্ছে থিওরি আছে ম্যাথ আছে গ্রাফ আছে। আর লেকচার 5 এ ট্রাভেল ডিমান্ডে একটা গ্রাফ আছে, ওই যে ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামের গ্রাফ। তো মোটামুটি এই জিনিসগুলো আমাদের পড়তে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। আশা করি কারো কোনো সমস্যা নাই। আমি হচ্ছে গুগল ড্রাইভের লিংকটা আজকে দিয়ে দিব, বাট আজকে যদি ডকুমেন্টগুলো ডাউনলোড করেন তাহলে দেখবেন যে ওই যে আমাদের যেটা 10 নাম্বার লেকচার ওইটাতে হচ্ছে সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথটা থাকবে না। তো আমি দেখি যে ওইটা পাইলে হচ্ছে ওইটা সহ ওইটা তো মনে হয় স্লাইড নাই, আসলে এটা কি করব, ওইটা মনে হয় স্লাইড নাই, ওটা হচ্ছে একটা কোন একটা জায়গা থেকে আমি নিজে ম্যাথটা লিখে লিখে করছিলাম বোধহয়। তো ওইটা ভিডিও দেখে নিয়েন, ঠিক আছে। আমি সাব্বির আপনার কথা কিছুই বোঝা যায়নি, আপনারা কেউ কিছু বুঝছেন? না স্যার। না স্যার। না স্যার। সাব্বির একটু আপনি ইয়াতে লেখা দেন, বুঝতে জুমের পেরেছি, চ্যাট বক্সে লেখা দেন। আচ্ছা, আপনাদের যদি মানে পড়তে গিয়ে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন। স্যার আমি বললাম স্যার হ্যাঁ? নেটওয়ার্কের সমস্যা স্যার একটু। আপনি কি কিছু মানে এটাই বলবেন নাকি আরো কিছু বলবেন? আরে কই গেল আবার? আচ্ছা যাই হোক, আজকে মানে সবাই প্রেজেন্ট, কোনো সমস্যা নাই। আজকে অ্যাটেন্ডেন্স আমি তো দিব না, লাস্ট ক্লাস যেহেতু সবাই প্রেজেন্ট। তো আমাদের ট্রান্সপোর্টেশন কোর্স মোটামুটি শেষ হচ্ছে। আশা করি মানে জিনিসগুলা বুঝছেন বা মাথায় ঢুকছে সবারই। তো ভালো মতো প্রিপারেশন নেবেন পরীক্ষার জন্য। আর পরীক্ষা তো মনে হচ্ছে অনলাইনেই হবে, যেহেতু এই মাসেও বোধহয় স্কুল কলেজ মানে খোলার কোনো অর্ডার আসে নাই। তো প্রিপারেশন নেন, অনলাইনে পরীক্ষা হোক আর অফলাইনেই হোক, পরীক্ষা পরীক্ষার মতোই হবে। মানে অনলাইনে পরীক্ষা দিলে হয়তো আপনারা এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পান, আমরা লাস্ট সেমিস্টারে ব্যাপারগুলো বুঝতে পারছি। তো চেষ্টা করব যেন ওই অ্যাডভান্টেজ গুলা না পান। কিভাবে মানে আমি আমার বাসায় বসে ব্যাপারটা এনশিওর করতে স্যার পারি, অ্যাডভান্টেজ তো স্যার আপনাদের স্যার পাইবার জন্য তো স্যার আমাদের পড়তে হয়। সেটাই। স্যার অ্যাডভান্টেজ আসলে অ্যাকচুয়ালি সবকিছুই পড়ি আমরা। মানে লিখিত পরীক্ষার জন্য যেন কোনো অ্যাডভান্টেজ না পান ওইটা চেষ্টা করব। আর ভাইবার জন্য তো পড়তেই হবে। তো না স্যার, স্যার ওটার জন্য স্যার আর কোশ্চেন কঠিন করি না স্যার, আমরা আসলে অ্যাকচুয়ালি স্যার জেনুইন পরীক্ষা দিই স্যার। আমার বিশ্বাস আপনারা সবাই কনসিডার কি স্যার আমরা এখানে স্যার আমরা আনফেয়ার স্যার কোনো কিছু করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম আপনার কথা আমি। আমার বিশ্বাস শুধু আপনি না,
মানে আমি জানি আপনি ফেয়ার থাকেন, আমার বিশ্বাস শুধু আপনি না সবাই ফেয়ার থাকবে। কোয়েশ্চেন নরমালি হবে, কোয়েশ্চেন নিয়ে ক্লাস টেস্টের কোয়েশ্চেন যেরকম দেখছেন কোয়েশ্চেন এরকমই হবে, ঠিক আছে? বাট যদি ঠিকমতো প্রিপারেশন না নেন, আমি বারবার বলতেছি যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে ভাইবার সময়। ভাইবার সময় তো আর সামনে পিডিএফ খোলা রেখে কোয়েশ্চেন জিজ্ঞেস করার পরে মানে এক ট্যাব থেকে আরেক ট্যাবে গিয়ে আনসার বের করে আমারে বলতে পারবেন না। ওই জন্যই বলতেছি পড়ালেখা কইরা ভালো মতো পিএলএ প্রিপারেশন নেন, যেন মানে রিটেন পরীক্ষা ভালো দিতে পারেন, ভাইভাও ভালো দিতে পারেন। ওভারঅল যদি দুইটা পার্টি ভালো হয় তাহলে আপনার একটা ভালো গ্রেড আসবে। শুধু রিটেন পরীক্ষা ভালো দিয়ে ভাইভাতে কিছু না পারলে গ্রেড ভালো আসবে না। আমার মানে কথার মেইন উদ্দেশ্য ছিল এটাই আর কি বোঝানো। তো পরীক্ষার কোয়েশ্চেন মানে আপনাদেরকে এমন না যে ইচ্ছা করে কঠিন করবো, পরীক্ষার কোয়েশ্চেন নর্মাল হবে, নর্মাল কোয়েশ্চেন হবে, নর্মাল পড়ালেখা করলেই সবাই ভালো পরীক্ষা দিতে পারবেন। বাট পড়ালেখা করতে হবে, মানে না পড়ে ভালো করতে পারবেন না, এটাই হলো মেইন কথা আর কি। আমি কিন্তু মানে দেখে মনে হইতে পারে যে মানে আহামরি কিছু না, হয়তো ম্যাথ করাইছি 10-12 রকমের ম্যাথ করাইছি, তাও অনেক ম্যাথ হচ্ছে ছোট ছোট, বড় ম্যাথ হচ্ছে জাস্ট আমাদের ওই ট্রিপ ডিস্ট্রিবিউশনের ম্যাথ গুলা বড় বড়, আর হয়তো ওই মোডাল স্প্লিট আর ট্রিপ অ্যাসাইনমেন্টের ম্যাথ গুলা হালকা একটু বড়। আর এর বাইরে বাকি যা ম্যাথ করছি আমরা সব হচ্ছে 2-3-4 লাইনের ছোট ছোট ম্যাথ, বড় ম্যাথ তেমন নাই। তো একটু ফার্স্টে হচ্ছে ম্যাথ গুলা ভালো মতো কইরা ফেলেন, বা ফার্স্টে থিওরি গুলা পড়া ফেলেন, তারপর ম্যাথ করেন। জাস্ট পুরো সিলেবাসটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেন যে এই ম্যাথ এই থিওরি, এবং দুইটা পার্টি ভালো মতো প্রিপারেশন নেন, আপনি রিটেন পরীক্ষা ভালো দিতে পারবেন, ভাইভাও ভালো দিতে পারবেন। আর রিটেন পরীক্ষাতে যে শুধু ম্যাথ দিব তা না, রিটেন পরীক্ষাতে কিন্তু থিওরিও ছোট ছোট থিওরি আসতে পারে। তো রিটেন পরীক্ষার জন্য মানে ম্যাথ থিওরি দুইটাই পড়তে হবে, প্লাস ভাইবার জন্য হচ্ছে ভাইভাতে আমি যে কোনো ইকুয়েশন জিজ্ঞেস করতে পারি, ছোটখাটো থিওরি জিজ্ঞেস করতে পারি, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে আমি শেষ করতেছি। আমি গুগল ড্রাইভের লিংকটা হচ্ছে আপনাদের এই ট্রান্সপোর্টেশন যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেটাতে দিয়ে দিব। আপনাদের ক্লাস টেস্টের মার্ক আর হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্ক এইগুলো হচ্ছে আমাকে একটু সময় দিতে হবে। আমি চেষ্টা করব আপনাদের পরীক্ষার আগে বা 10 তারিখের মধ্যে আর কি, 10 তারিখের মধ্যে আস্তে ধীরে অ্যাসাইনমেন্ট গুলো চেক করে, আপনাদের ক্লাস টেস্টের খাতাও আমি দেখি নেই, ক্লাস টেস্টের খাতাগুলো চেক করে আমি 10 তারিখের মধ্যে আপনাদের সব মার্ক গুলো, এটা অ্যাটেন্ডেন্সের মার্ক সবকিছু দিয়ে দিব আর কি, ওই যে যেটাকে আমরা বলি যে 90% অ্যাসেসমেন্টের মার্ক যেটাকে বলি, তো আমি দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? জি 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 স্যার। ঠিক আছে, তাহলে কালকে হচ্ছে স্যার, আমরা আমরা এটা কি আমাদের লাস্ট ক্লাসে? ক্লাস পড়েছেন, লাস্ট ক্লাস কালকে হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস ইনশাআল্লাহ লাস্ট ক্লাস হবে আর কি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, কালকে প্রফেশনাল প্র্যাকটিস লাস্ট ক্লাস সবাই করেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।